ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র ইন্দোচীন উপদ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র। ভিয়েতনামের উত্তরে গণচীন, পশ্চিমে লাওস ও কম্বোডিয়া, দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর অবস্থিত। হ্যানয় ভিয়েতনামের রাজধানী। হো চি মিন সিটি হল বৃহত্তম শহর। ভিয়েতনাম ভৌগোলিকভাবে সরু ও দীর্ঘ। এর ভূমিরূপ বিচিত্র। উত্তর প্রান্তে ও মধ্যভাগের ভিয়েতনাম পাহাড় পর্বতময়। উত্তরের উচ্চভূমিগুলি ধীরে ধীরে ঢালু হয়ে পূর্ব দিকের প্রশস্ত, নদীবহুল উপকূলীয় সমভূমির সঙ্গে মিশে গেছে। সমভূমিগুলিতে নিবিড় কৃষিকাজ হয় এবং বহু শতাব্দী ধরে ভিয়েতনামীয়রা এগুলিতে অনেক বাঁধ তৈরি করে ও খাল কেটে সেচ কাজ ও বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা গড়ে তুলেছে। মধ্য ভিয়েতনাম দেশের সবচেয়ে সরু অংশ। এখানে পর্বতগুলি সাগরপাড়ের অনেক কাছে অবস্থিত, এমনকি কোনো কোনো জায়গায় এগুলি সাগরের একেবারে গা ঘেঁষে রয়েছে। দক্ষিণ ভিয়েতনাম মূলত মেকং নদীর অববাহিকা দ্বারা গঠিত প্রশস্ত এবং এই সমভূমি উর্বর। এখানে প্রচুর কৃষিকাজ হয় এবং মূলত ধান উৎপাদন করা হয়। ভিয়েতনাম একটি কৃষিভিত্তিক সমাজ হিসেবে গড়ে ওঠে। এখনও এখানকার অধিকাংশ লোক গ্রামে বাস করেন। 2003 সালের হিসাব অনুযায়ী শহরে 26% লোকের বাস। তবে শহরমুখী জনসংখ্যার পরিমাণ ক্রমেই বাড়ছে, ফলে হো চি মিন সিটি, হানয় এবং অন্যান্য এলাকার জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভিয়েতনামে 53টি ভিন্ন জাতিগত ও ভাষাগত গোষ্ঠী বসবাস করেন। তবে ভিয়েত বা ভিয়েতনামীয় জাতির লোকেরাই সর্বতোভাবে সংখ্যাগরিষ্ঠ। ভিয়েতনামীয় জাতির লোকেরা আদিতে লোহিত নদীর উপত্যকায় বাস করত। নদীটি দক্ষিণ চীনে উৎপত্তি লাভ করে উত্তর ভিয়েতনামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে টনকিন উপসাগরে পতিত হয়েছে। খ্রিস্টপূর্ব 2য় শতকে চীন অঞ্চলটি দখল করে। 939 সালে ভিয়েতনামীয়রা স্বাধীনতা প্রতিষ্ঠা করে। পরবর্তী 1000 বছর ধরে ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গতিশীল সভ্যতায় পরিণত হয় এবং উপকূল ধরে দক্ষিণ দিকে বিস্তার লাভ করতে থাকে। 19 শতকের শেষ দিকে ফ্রান্স ভিয়েতনাম আক্রমণ করে। ফরাসিরা দেশটিকে 3টি অঞ্চলে ভাগ করে দেয় এবং অঞ্চলগুলিকে কম্বোডিয়া ও লাওসের সাথে যুক্ত করে ইন্দোচীন ইউনিয়ন তথা ফরাসি ইন্দোচীন গঠন করে। ফরাসিরা নিজেদের সুবিধার জন্য ভিয়েতনামের সম্পদ আহরণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1939-1945 ভিয়েতনামে উপনিবেশ বিরোধীরা সাম্যবাদী দলের নেতৃত্বে ফরাসি শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। 1954 সালে দিয়েন বিয়েন ফুতে ভিয়েতনামী সেনারা ফরাসি সেনাদের যুদ্ধে পরাজিত করে। এরপর ভিয়েতনামকে সাময়িকভাবে 2টি অঞ্চলে ভাগ করা হয়, উত্তর ও দক্ষিণ। উত্তর ভিয়েতনামে একটি সাম্যবাদী সরকার এবং দক্ষিণ ভিয়েতনামে সাম্যবাদ বিরোধীরা শাসন করা শুরু করে। পরবর্তী 20 বছর ধরে উত্তর ভিয়েতনামের নেতৃত্বে ভিয়েতনাম একত্রীকরণের একটি আন্দোলন শুরু হয় এবং দক্ষিণ ভিয়েতনামের সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় তাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা চালায়। 1973 সালে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেনা সরিয়ে নেয় এবং 2 বছর পরে দক্ষিণ ভিয়েতনাম সাম্যবাদীদের করায়ত্ত করে। 1976 সালে 2 ভিয়েতনামকে একত্রিত করে একটি সাম্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, রাজধানী হয় হানয়। যদিও ভিয়েতনাম এখনও সাম্যবাদী শাসনের অধীন। বর্তমানে অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে বাজার অর্থনীতির বিভিন্ন দিক বাস্তবায়ন করা শুরু হয়েছে। ইতিহাস চীনা আধিপত্য ও প্রতিরোধ শত শত বছর ধরে চলা যুদ্ধের মধ্য দিয়ে ভিয়েতনামী জাতির জন্ম। খ্রিস্টপূর্ব 221 সালে চীনের ছিন রাজবংশ এই এলাকা দখল করে। 210 খ্রিস্টপূর্বাব্দে চীন রাজবংশের পতনের পর তাদের দক্ষিণাঞ্চলের সেনাপতি চাও থো ভিয়েতনামে ট্রিয়েউ দা নামে পরিচিত সাম্রাজ্যের দক্ষিণাঞ্চলের কিছু এলাকা নিয়ে নাম ভিয়েত নামক নতুন রাজ্য গঠন করেন। পরবর্তীতে বর্তমান ভিয়েতনামের আরও এলাকা এই রাজ্যের অন্তর্ভুক্ত হয়। 111 খ্রিস্টপূর্বাব্দে নাম ভিয়েত চীনা হান রাজবংশের দখলে চলে যায়। চৈনিক আধিপত্যের বিপক্ষে ভিয়েতনামীদের প্রতিরোধ বিক্ষিপ্তভাবে চলতে থাকে। অবশেষে ngô কুইনের নেতৃত্বে 939 খ্রিস্টাব্দে তারা চীনাদের হটিয়ে দিতে সক্ষম হয়। নতুন রাজবংশের শুরু হয়, তবে অল্পদিনেই তাতে ভাঙন ধরে। এরপর কিছুদিন গৃহযুদ্ধের পর 1010 সালে লি রাজবংশ প্রতিষ্ঠা হয়। রাজ্যের নাম হয় দাই ভিয়েত। 1225 সাল থেকে শুরু হয় ট্রান রাজবংশের শাসন।
এই পুরো সময়টাতে তাদেরকে চীনের রাজাদের সাথে লড়তে হয়েছে। ত্রয়োদশ শতকে মঙ্গোলরা চীন দখল করে ইউয়ান রাজবংশের সূচনা করে। তারা ভিয়েতনামেও আক্রমণ চালায়, তবে সফল হয়নি। এদিকে দক্ষিণের অবস্থিত চাম্পা রাজ্য দখল করায় ভিয়েতনাম রাজ্যের পরিধি আরও বৃদ্ধি পায়। 1407 সালে চীনা মিং রাজবংশ ভিয়েতনাম দখল করে। তবে 2 দশকের মাঝে ভিয়েতনামিরা স্বাধীনতা পুনরুদ্ধার করে। শুরু হয় লে রাজবংশের শাসন। এটি প্রায় 3 শতক শাসন করে। তবে সপ্তদশ শতকে রাজ্যটি প্রশাসনিকভাবে কার্যত 2 ভাগ হয়ে যায়। এটি ইউরোপীয় শক্তির আধিপত্য বিস্তারকে সহজ করে দেয়। ফ্রান্সের উপনিবেশ 1860 সালে ইন্দোচায়না দখল করার পর থেকে ভিয়েতনাম দখল করার চেষ্টা চালাতে থাকে ফ্রান্স। এজন্য তাদের 30 বছর অপেক্ষা করতে হয়। ফ্রান্সের শাসন আমলে 1900 সালের কাছাকাছি সময়ে ভিয়েতনাম উত্তরে টংকিন, মধ্যাঞ্চলে আন্নাম ও দক্ষিণে কোচিন চায়না নামে 3 ভাগে ভেঙে যায়। এরপর আবার ধীরে ধীরে ভিয়েতনামিরা সংগঠিত হতে থাকে। 1929 সালে ভিয়েতনামে বেশ কিছু মার্ক্সবাদী লেনিনবাদী পার্টির উদ্ভব হয়। পরের বছরই তারা হো চি মিনের নেতৃত্বে ইন্দোচায়না কমিউনিস্ট পার্টি নামে একত্রিত হয়। পরবর্তীকালে দলটি 3 ভাগে ভেঙে আলাদা আলাদাভাবে লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামে কাজ চালিয়ে যেতে থাকে। 1976 সাল পর্যন্ত দলটি ভিয়েতনামে শ্রমিক পার্টি নামে পরিচিত হলেও পরবর্তীকালে কমিউনিস্ট পার্টি অফ ভিয়েতনাম সিপিডি নাম ধারণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভিয়েতনামি কমিউনিস্টরা জাপানিদের প্রতিরোধ করতে মিত্রশক্তিকে সহযোগিতা করে 1941 সালে হো চি মিন ভিয়েত মিং বা স্বাধীনতা লীগ প্রতিষ্ঠা করেন। লক্ষ্য করুন, ভিয়েতনাম ও ভিয়েত মিংয়ের অর্থ আলাদা। বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর দেশটিতে ভিয়েত মিং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে তাদের একটি শক্তিশালী সেনাবাহিনী ছিল। 1945 সালের আগস্টে ভিয়েতনামে গণ-অভ্যুত্থান সংঘটিত হয়। এর 2 সপ্তাহ পর হ্যানয় দখলকারী বিদ্রোহীরা ভিয়েতনামের স্বাধীনতার ঘোষণাপত্র প্রচার করে। পাশাপাশি তারা ভিয়েতনামকে প্রজাতন্ত্র ঘোষণা করে রাজা বাও দাই পদত্যাগ করতে বাধ্য হন। তাকে নতুন শাসন ব্যবস্থার উপদেষ্টার পদ গ্রহণের প্রস্তাব দেয়া হয়। 1946 সালের মার্চে ভিয়েতনাম সরকারকে ফ্রান্স স্বীকৃতি দেয় এবং ফরাসি ইউনিয়নের অধীনে ভিয়েতনামকে মুক্ত দেশ হিসেবে মেনে নেয়। আর জুনে ফ্রান্স সাবেক রাজা বাও দাইকে রাষ্ট্রের প্রধান ঘোষণা করে। ভিয়েত মিং তখন গেরিলা যুদ্ধ শুরু করে। দীর্ঘ 9 বছর যুদ্ধ করার পর 1954 সালে ডিয়েন bien ফু সামরিক ঘাঁটিতে ফরাসি বাহিনীকে পরাজিত করে। ভিয়েত মিং চূড়ান্তভাবে বিজয়ী হয়। ভিয়েতনাম যুদ্ধ 1960 সালে ডেমোক্রেটিক, সোশ্যালিস্ট ও মার্ক্সবাদীরা আইনজীবী নুয়েন ফু তো এর নেতৃত্বে ন্যাশনাল লিবারেশন ফ্রন্টে এনএলএ একত্রিত হয়। সে সময়ে সাইগনের সামরিক সরকার ও আমেরিকার বিরুদ্ধে দ্বিতীয় প্রতিরোধ যুদ্ধ শুরু হয়। সাইগনের প্রথম সেনা ও উপদেষ্টা আমেরিকায় পাঠিয়েছিল। 1969 সালে সাইগনে আমেরিকার 5,80,000 সেনা ছিল। ভিয়েতনামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও বেশি বোমা ফেলা হয়। আমেরিকা সেখানে পরীক্ষামূলক রাসায়নিক বোমাও ফেলেছিল। 1969 সালেই হো চি মিন মারা যান। 15 বছর ব্যাপী যুদ্ধে আমেরিকা $150 বিলিয়ন খরচ করে। আর ভিয়েতনামের উত্তরাঞ্চলের 70% গ্রাম একদম ধ্বংসস্তূপে পরিণত হয়। কিন্তু শেষ পর্যন্ত এই যুদ্ধে আমেরিকার পরাজয় হয়। তড়িঘড়ি করে আমেরিকান সৈন্যদের ভিয়েতনাম ছেড়ে যেতে হয়। 1975 সালের এপ্রিলে এনএলএ ভিয়েতকং সাইগনের নিয়ন্ত্রণভার গ্রহণ করে। আর এর নাম বদলে তাদের প্রয়াত নেতার নাম অনুসারে হো চি মিন সিটি রাখা হয়। 1976 সালের 2রা জুলাই সোশ্যালিস্ট রিপাবলিক অফ ভিয়েতনাম নামে পুরো অঞ্চলটির পুনর্জীকরণ ঘটে। দীর্ঘদিন স্থায়ী হয়নি। 1979 সালের জানুয়ারিতে তারা পল পটের কাম্বোডিয়া সরকারের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। পরবর্তীকালে পল পটকে সরিয়ে দিয়ে ভিয়েতনামপন্থী হিঙ্গো সামরিন কাম্বোডিয়ার ক্ষমতা দখল করলে চাইনিজ জনগণকে ভিয়েতনামীকরণ ক্যাম্পেইনের হাত থেকে বাঁচাতে ভিয়েতনামের উত্তরাঞ্চলে চীন হামলা চালায়। আর 1981 সালে প্রেসিডেন্ট রোনাল্ড রেগান ভিয়েতনামে সাহায্য প্রদানে জাতিসংঘকে বাধা দেন। 1985 সালের পরে হ্যানয় কয়েকজন রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়। পাশাপাশি আসিয়ান ও আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সবরকম প্রচেষ্টা চালাতে থাকে। 1986 সালে সিপিভির সাধারণ সম্পাদক লি ডুয়ান মারা যান। ভিয়েতনাম কংগ্রেস নুয়েন ভ্যান লিনকে নতুন সম্পাদক মনোনীত করে। 80-র দশকে ইউরোপের রাজনৈতিক কালচারের পরিবর্তন শুরু হলে ভিয়েতনামেও তার ঢেউ লাগে। পরিণতিতে দেশটিতে বহুদলীয় সংসদীয় ব্যবস্থার দাবি উঠতে থাকে। 1989 সালের জাতীয় নির্বাচনে নন কমিউনিস্ট প্রার্থীরাও অংশ নেন। সে
বছরই হংকংয়ে আশ্রয় নেয়া হাজার হাজার ভিয়েতনামিজ উদ্বাস্তুকে ব্রিটেন বের করে দেয়। 1991 সালে সিপিভি সোশ্যালিজমের প্রতি তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে একই বছরেই সিপিভির নতুন সাধারণ সম্পাদক হন দু মুই। সোভিয়েত ইউনিয়নের পতনের পরও সিপিভি একদলীয় ব্যবস্থাকে ধরে রাখতে সর্বশক্তি প্রয়োগ করে, তবে শর্ত সাপেক্ষ বেসরকারি উদ্যোগ ও বৈদেশিক বিনিয়োগ সহ সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়। 1991 সালের অক্টোবরে জাতিসংঘের তত্ত্বাবধানে প্যারিসে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কম্বোডিয়ার সঙ্গে ভিয়েতনামের চলমান অচলাবস্থার নিরসন হয়। চুক্তিটি চায়নার সঙ্গেও ভিয়েতনামের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে প্রথম পদক্ষেপ হিসেবে কাজ করে। আর নভেম্বরে ব্রিটেন 64,000 ভিয়েতনামিজ উদ্বাস্তুকে হংকংয়ের ক্যাম্পগুলোতে আবারও ফিরিয়ে নেয়। 1992 সালের নতুন সংবিধান স্বতন্ত্র প্রার্থীদেরও নির্বাচনে দাঁড়ানোর সুযোগ করে দেয়। তারপরও জুলাই নির্বাচনে দাঁড়ানো 90% প্রার্থী ছিলেন সিপিভি সদস্য। আর সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী ভো ভ্যান কিয়েট এর সহযোগী জেনারেল লি দুকানো প্রেসিডেন্টের দায়িত্বভার নেন। 1992 সালে বেসরকারীকরণ এবং বৈদেশিক বিনিয়োগের স্বাধীনতার কারণে ভিয়েতনামের জিডিপির প্রবৃদ্ধি এক লাফে বেড়ে দাঁড়ায় 8.3 সে সময় প্রচুর ধান উৎপাদনের কারণে দেশটির দক্ষিণাঞ্চল দারুণভাবে লাভবান হতে থাকে। আর 50 লাখ জনঅধ্যুষিত হো চি মিন সিটি দেশের অর্থনৈতিক রাজধানীতে পরিণত হওয়ার পাশাপাশি দেশের উত্তরাঞ্চলের কাছে এক নতুন উদাহরণ সৃষ্টি করে। 90 দশকের মধ্যভাগে বিশ্ব ব্যাংক ও এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ভিয়েতনামের বেশিরভাগ এলাকায় টেলিযোগাযোগ, যোগাযোগ ব্যবস্থা এবং বৈদ্যুতিক খাতের সংস্কার করা হয়। আর 1995 সালে আমেরিকার সঙ্গে ভিয়েতনামের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়। 1997 সালের সেপ্টেম্বরে ট্রান ডাক লুং ভিয়েতনামের প্রেসিডেন্ট এবং ফ্যান ভ্যান খাই প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আর ডিসেম্বরে সিপিভির শীর্ষ 3টি পদে পরিবর্তন আনা হয়। 1998 সালের এপ্রিলের অনাবৃষ্টিতে ভিয়েতনামের 2,60,000 হেক্টর চা বাগানের মধ্যে 7,000 হেক্টর চা বাগান সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। এতে দেশটির রপ্তানি খাত বড় ধরনের ধাক্কা খায়। পাশাপাশি নানা আঞ্চলিক সমস্যার কারণে দেশটির অর্থনীতিতে মন্দাভাব দেখা দেয়। জিডিপির প্রবৃদ্ধি 8.8 থেকে 6.1 নেমে আসে। বৈদেশিক বিনিয়োগের পরিমাণও 70% কমে যায়। আর সেপ্টেম্বরে ভিয়েতনাম এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক এর পূর্ণ সদস্য পদ পায়। 1998 সালের ডিসেম্বরে 8 বছর ধরে চলা দেন দরবারের পর চায়নার সঙ্গে ভিয়েতনামের সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। টাইফুন ও অতিবৃষ্টির কারণে 1999 সালে ভিয়েতনামে ভয়াবহ বন্যা দেখা দেয়। পরিবেশবাদী সংগঠনগুলো দেশটির বনাঞ্চল নিউচারে উজাড় হয়ে যাওয়াকেই এর প্রধানতম কারণ বলে দাবি করে। সে সময় ভিয়েতনামের সর্বত্র দুর্নীতি ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সিপিভি সংশ্লিষ্ট 3 জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে 1999 সালে সিপিভি দেশটির উপ-প্রধানমন্ত্রী নো জুয়ান লক এর পদত্যাগ দাবি করে। 2000 সালে সিপিভি পলিটব্যুরো স্বীকার করে নেয় যে দলটির সদস্যরা নানাভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছে। আর এজন্য দলের পদাধিকারীরাও সমান দায়ী। দুর্নীতি কমাতে স্বায়ত্তশাসিত পর্যবেক্ষক কমিটি গঠন করার পাশাপাশি দলীয় নেতাদের সম্পত্তির বিবরণ দেওয়ার নিয়ম বাধ্যতামূলক করা হয়। 2000 সালের নভেম্বরে ভিয়েতনাম সফরে প্রেসিডেন্ট বিল ক্লিনটন ভিয়েতনাম যুদ্ধের সময় দেশটিতে অবিস্ফোরিত বিস্ফোরকসমূহ ধ্বংস করার জন্য সহায়তার প্রতিশ্রুতি দেন। আর 2001 সালের এপ্রিলে সিপিভির নতুন সাধারণ সম্পাদক মনোনীত হন নং ডাক মান। 2002 সালের মে মাসে রাশিয়া ক্যাম রান উপসাগর থেকে তাদের নৌঘাঁটি প্রত্যাহার করে নেয়। আর জুলাইতে ট্রান ডাক লুং প্রেসিডেন্ট এবং ফ্যান ভ্যান খাই দেশটির প্রধানমন্ত্রী পদে পুনর্নির্বাচিত হন। 2003 সালের জুনে হো চি মিন সিটির শীর্ষ 6 অপরাধীকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আর 2004 সালে দেশটিতে বার্ড ফ্লু এর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে 16 জন মারা যায়। রাজনীতি ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি শাসিত একটি একদলীয় সাংবিধানিক প্রজাতন্ত্র। 1945 সালের 2 সেপ্টেম্বর দেশটি স্বাধীনতা লাভ করে। দেশের সর্বশেষ সংবিধান 1992 সালের 15 এপ্রিল প্রণীত হয়। ভিয়েতনামের সরকার ব্যবস্থা 3টি বিভাগ নিয়ে গঠিত। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের দায়িত্বে আছেন। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং জাতীয় প্রতিরক্ষা ও সুরক্ষা কাউন্সিলের প্রধান। প্রধানমন্ত্রী মন্ত্রিসভা ও অন্যান্য কমিশনের প্রধান। জাতীয় সংসদের হাতে আইন প্রণয়নের ক্ষমতা ন্যস্ত।
বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য আদালত নিয়ে গঠিত। ভিয়েতনামের সংবিধান অনুসারে কেবল একটি রাজনৈতিক দল স্বীকৃত এবং বৈধ, যার নাম ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি। এর সদস্য সংখ্যা 30 লক্ষেরও বেশি। এটি অতীতে ভিয়েতনাম শ্রমিক দল নামে পরিচিত ছিল, যা আবার 1930 সালে প্রতিষ্ঠা ইন্দোচীন কমিউনিস্ট পার্টিরই বিবর্তিত রূপ। ভিয়েতনামে ভোটাধিকারের বয়স 18, নারী পুরুষ নির্বিশেষে সবাই ভোট দিতে পারে। প্রশাসনিক অঞ্চলসমূহ ভিয়েতনাম 58টি প্রদেশ এবং 5টি মিউনিসিপাল শহর নিয়ে গঠিত। মিউনিসিপ্যালিটিগুলি হল কান থাও, হাইফং, দা নাং, হানয় এবং হো চি মিন শহর। ভূগোল ভিয়েতনাম দেশটির আকৃতি অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো। এটি উত্তরে চীনের সীমান্ত থেকে শুরু হয়ে দক্ষিণে থাইল্যান্ড উপসাগর পর্যন্ত উত্তর দক্ষিণের প্রায় 1500 কিলোমিটার বিস্তৃত। দেশের সবচেয়ে সরু অংশ দা নাং বন্দর শহরের ঠিক উত্তরে অবস্থিত। এখানে পূর্বের সাগর থেকে পশ্চিমের সীমান্তের দূরত্ব মাত্র 50 কিলোমিটার। ভিয়েতনামের মোট আয়তন 3,31,690 বর্গ কিলোমিটার। হানয় শহর ভিয়েতনামের রাজধানী। এখানে 62 লক্ষেরও বেশি লোক বাস করে। 2008 সালের আগস্ট মাসে শহরের সীমানা বাড়িয়ে পার্শ্ববর্তী হা তাই প্রদেশের পুরোটা এবং হোয়া বিনহ এবং ভিং ফু প্রদেশের কিছু অংশ হানয়ের অংশ করে নেওয়া হয়। ভিয়েতনামের অন্যান্য শহরের মধ্যে হো চি মিন শহর, প্রাক্তন সাইগন শহর, সবচেয়ে উল্লেখযোগ্য। এর জনসংখ্যা 62 লক্ষের বেশি। হাইফং শহরে 17 লক্ষ লোক, দানাং শহরে 8 লক্ষ লোক এবং কান থাও শহরে 11 লক্ষ লোকের বাস। ভৌগোলিক অঞ্চল ভিয়েতনামের প্রদেশ ও মিউনিসিপ্যালিটিসমূহ ভিয়েতনাম 4টি প্রধান ভৌগোলিক অঞ্চল নিয়ে গঠিত। উত্তরতম অঞ্চলটি মূলত ঘন অরণ্যাবৃত রুক্ষ পর্বতমালার এক জটপাকানো অঞ্চল। এটি গণচীনের ইউনান মালভূমি থেকে ভিয়েতনামে প্রসারিত হয়েছে। ভিয়েতনামে এই পর্বতগুলির মধ্য সর্বোচ্চটির নাম ফান সি পান, 3143 মিটার উচ্চতার ফান সি পান ভিয়েতনামের সর্বোচ্চ বিন্দু। উত্তরের পার্বত্য উচ্চভূমির পূর্বে ও দক্ষিণ পূর্বে রয়েছে লোহিত নদীর অববাহিকা। এটি মূলত একটি ত্রিভুজাকৃতির পলিময় সমভূমি যা দক্ষিণ চীন সাগরের একটি বাহু ডংকিন উপসাগরের তীরে অবস্থিত। লোহিত নদীর ব-দ্বীপের দক্ষিণেই রয়েছে ট্রুং সন উচ্চভূমি, যা ভিয়েতনামের ঊর্ধ্ব মধ্যভাগ বা মেরুদণ্ড গঠন করেছে। একই এলাকায় আরও আছে কেন্দ্রীয় উচ্চভূমি, যা মূলত ক্যাম্বোডিয়া সীমান্ত এবং দক্ষিণ চীন সাগরের মধ্যস্থলে অবস্থিত একটি বিশাল মালভূমি। ভিয়েতনামের চতুর্থ এবং দক্ষিণতম অঞ্চলটি হল মেকং নদীর ব-দ্বীপ। জলাময় ও উর্বর এই সমতল ভূমিটি কেন্দ্রীয় উচ্চভূমির দক্ষিণ প্রান্ত থেকে শুরু হয়ে দক্ষিণের কা মাও উপদ্বীপের ম্যানগ্রোভ জলাভূমিগুলি পর্যন্ত বিস্তৃত। ভিয়েতনামের দুইটি প্রধান নদী হল উত্তরের লোহিত নদী এবং দক্ষিণের মেকং নদী। দুইটি নদীই সম্পূর্ণ নাব্য। লোহিত নদী দক্ষিণ চীন থেকে উৎপত্তি লাভ করে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে ভিয়েতনামের উত্তর পশ্চিমের পার্বত্য উচ্চভূমিতে প্রবেশ করে সাগরে পতিত হয়েছে। অন্যদিকে মেকং নদী দক্ষিণ পূর্ব এশিয়াতে একটি অনিয়মিত গতিপথে প্রবাহিত হয়ে ভিয়েতনামে প্রবেশ করে দক্ষিণ চীন সাগরে পড়েছে। অতীতে মেকং ব-দ্বীপ অববাহিকাতে চাষাবাদ বেশ কষ্টসাধ্য ছিল, কেননা দক্ষিণ চীন সাগরের লবণাক্ত পানি প্রায়ই নিম্নভূমিগুলিকে প্লাবিত করত। এই সমস্যা প্রতিরোধ করতে ফরাসিরা 20 শতকে এখানে বাঁধ নির্মাণ করে। বর্তমানে বাঁধ ও খালের এক জটিল ব্যবস্থার মাধ্যমে মেকং ও লোহিত নদীর ব-দ্বীপগুলিতে প্লাবন নিয়ন্ত্রণ করা হয়। ভিয়েতনামের অন্যান্য প্রধান নদীর মধ্যে হয়ে শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া হোং নদী এবং ভিনহ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া কা লং ও নদী উল্লেখযোগ্য। ভিয়েতনামের সমুদ্র তটরেখা উত্তরে চীন সীমান্ত থেকে দক্ষিণে থাইল্যান্ড উপসাগরে ক্যাম্বোডিয়ার সাথে সীমান্ত পর্যন্ত 3444 কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে কিছু এলাকায়, যেমন কেন্দ্রীয় উচ্চভূমির পূর্বে এবং লোহিত নদীর ব-দ্বীপের উত্তরে পর্বতমালা সাগরের একেবারে তীর ঘেঁষে উঠে গেছে। এর ফলে জাহাজ পরিবহনের জন্য অনুকূল বেশ কিছু সুরক্ষিত প্রাকৃতিক পোতাশ্রয় সৃষ্টি হয়েছে। এদের মধ্যে দানাং, হুই নোহন এবং নোহা ট্রাং বন্দর শহরগুলি উল্লেখযোগ্য। পর্বতগুলি উপকূল এলাকায় সুন্দর পটভূমির সৃষ্টি করেছে এবং এ কারণে দা নাং ও নোহা ট্রাং ভিয়েতনামের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির অন্যতম।
বাকি তটভূমিগুলি মূলত নদীর বয়ে নিয়ে আসা পলি নিয়ে গঠিত সমতল ত্রিভুজাকৃতির বদ্বীপ। জলবায়ু ভিয়েতনামের জলবায়ু উষ্ণ ও আর্দ্র। মধ্য ও দক্ষিণ ভিয়েতনামে ঋতুভেদে জলবায়ুর পরিবর্তন সামান্য এবং এখানে মূলত শুষ্ক ও বর্ষা এই দুই ধরনের ঋতু বিদ্যমান। মেকং অববাহিকায় জানুয়ারিতে তাপমাত্রা 17-34°C এবং জুলাই মাসে 22-33°C মধ্যে থাকে। মধ্যভাগের উপকূলে তাপমাত্রা জানুয়ারিতে 18-28° এবং জুলাইতে 24-37°C। উত্তরের সমভূমিতে ঋতুভেদে জলবায়ুর পার্থক্য অনেক বেশি এবং রাতের তাপমাত্রা অনেক কম থাকে। এখানে জানুয়ারি মাসে তাপমাত্রা 20° বা তার নিচে থাকে এবং জুলাইতে তাপমাত্রা 25-30°C হতে পারে। সারা ভিয়েতনামেই প্রচুর বৃষ্টিপাত হয়। দক্ষিণ ও মধ্য ভিয়েতনামে মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্মকালীন সময়ে বৃষ্টিপাত হয়। মেকং অববাহিকাতে মে থেকে অক্টোবর পর্যন্ত দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত হয়। মধ্য ভিয়েতনামে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাত হয়। উত্তর ভিয়েতনামেও প্রচুর বৃষ্টিপাত হয়। মধ্যভাগের উপকূলে মাঝে মাঝে টাইফুন আঘাত হানে এবং সাম্প্রতিক বছরগুলিতে এগুলি বহু প্রাণহানি ও আবাদি জমির ক্ষয়ক্ষতির কারণ হয়েছে। অর্থনীতি চীনা ও ভিয়েতনামীয় রাজতন্ত্রের সময় ভিয়েতনামের সমাজ ছিল কৃষিভিত্তিক। ধান ছিল এর প্রধান উৎপন্ন কৃষিদ্রব্য। ফরাসি উপনিবেশিক শাসনের সময় কৃষির আধিপত্য বজায় থাকলেও সাধারণ চাষাবাদের চেয়ে কৃষিদ্রব্য রপ্তানির উপর জোর দেওয়া হয়। ফলে ধানের পাশাপাশি কফি, চা, রবার এবং অন্যান্য ক্রান্তীয় শস্য উৎপাদন শুরু হয়। বড় শহরগুলিতে ক্ষুদ্র শিল্প ও বাণিজ্য খাতের বিকাশ ঘটে, কিন্তু ফ্রান্সের সাথে প্রতিযোগিতার সৃষ্টি হবে বলে ফরাসি উপনিবেশিক শাসকেরা এগুলিকে তেমন উৎসাহিত করেননি। 1954 সালে দেশ বিভাগের পর উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সরকার নিজ নিজ অর্থনীতি বিকাশে আলাদাভাবে মনোযোগ দেয়। তারা পৃথক অর্থনৈতিক সম্পদের উপর ভিত্তি করে পৃথক অর্থনৈতিক ব্যবস্থা ও বাণিজ্য অংশীদার নিয়ে যাত্রা শুরু করে। উত্তর ভিয়েতনামে অত্যন্ত কেন্দ্রীভূত ও পরিকল্পিত অর্থনীতি বিরাজমান ছিল। অন্যদিকে দক্ষিণ ভিয়েতনামে মুক্ত বাজার অর্থনীতিকে উৎসাহ দেওয়া হয়। 1976 সালে দুই ভিয়েতনাম একত্রিত হবার পর উত্তর ভিয়েতনাম ধীরে ধীরে তার পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা গোটা ভিয়েতনামের উপর প্রয়োগ করে। 1986 সালে অবশ্য সরকার একটি সংস্কার প্রকল্প হাতে নেয়, যার ফলে দেশটি একটি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় রূপান্তরিত হয়। এর ফলশ্রুতিতে ভিয়েতনামে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটতে শুরু করে। 1990 এর দশকে ভিয়েতনামের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে 7% হারে বৃদ্ধি পায়। অব্যাহত প্রবৃদ্ধির ফলে 2008 সাল নাগাদ ভিয়েতনামের স্থূল অভ্যন্তরীণ উৎপাদন দাঁড়ায় $70 বিলিয়ন। মাথাপিছু আয় $3,500 মতো। সেবা খাত 38% ও শিল্প খাত 42% প্রধান দুই অর্থনৈতিক খাত। তবে দেশের প্রায় 57% শ্রমিক এখনো কৃষিজীবী। জনপরিসংখ্যান ভিয়েতনামীয় ভাষা ভিয়েতনামের সরকারি ভাষা। এছাড়াও ভিয়েতনামে আরও প্রায় 70টি ভাষা প্রচলিত। এদের মধ্যে তাই ভাষার বিভিন্ন উপভাষাতে 10 লক্ষাধিক ব্যক্তি কথা বলেন। খমের ভাষা এবং মুং ভাষাতে আরও প্রায় 10 লক্ষ করে লোক কথা বলেন। চীনা ভাষার ইউয়ে উপভাষাতে প্রায় 5 লক্ষ লোক কথা বলেন। আন্তর্জাতিক কর্মকাণ্ডে ফরাসি ভাষা ব্যবহার করা হয়। ধর্মবিশ্বাস ভিয়েতনামের সবচেয়ে প্রাচীন তিনটি ধর্ম হল মহায়ান, বৌদ্ধ ধর্ম, কনফুসিয়াসবাদ এবং দাওবাদ। এগুলি ভিয়েতনামে ত্রিধর্ম তথা তাম জিয়াও নামে পরিচিত। এছাড়াও এখানে রোমান ক্যাথলিক ধারার খ্রিস্ট ধর্ম, কাও দাই, হোয়াও ধর্মের উল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায় আছে। সাম্প্রতিক শতকগুলিতে ভিয়েতনামে প্রোটেস্ট্যান্ট ধারার খ্রিস্ট ধর্ম, ইসলাম, হিন্দু ধর্ম এবং থেরবাদ বৌদ্ধ ধর্ম প্রচলিত হয়। ভিয়েতনামের বেশিরভাগ মানুষ নিজেদেরকে ধার্মিক দাবি করে না, তবে অনেকেই প্রতি বছর বেশ কয়েকবার ধর্মীয় মন্দিরগুলিতে যায়। ভিয়েতনামীয়দের আচার ও রীতিনীতিতে বিভিন্ন ধর্মের মিশ্রণ ঘটেছে। এদের মধ্যে উপরোল্লিখিত তিনটি প্রধান ধর্মের প্রভাব সবচেয়ে বেশি। এই তিনটি ধর্ম বহু শতক ধরে ভিয়েতনামে সহাবস্থান করে আসছে। পরিবহন ব্যবস্থা অনুন্নত পরিবহন ব্যবস্থা বহুদিন ধরে ভিয়েতনামের অর্থনৈতিক উন্নয়নের একটি বড় বাধা।
যদিও ভিয়েতনামের সড়ক ব্যবস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো, পরিবহনকারী যানবাহনগুলি অতি সাম্প্রতিক সময় পর্যন্ত অনেক পুরনো ছিল। এগুলি বেশিরভাগই ছিল 1950 এর দশকে নির্মিত সোভিয়েত ট্রাক। ভিয়েতনাম যুদ্ধের সময় রেল ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয় এবং তহবিলের অভাবে এটিকে ঠিকমতো মেরামত বা সম্প্রসারণ করা যায়নি। 1990 এর দশকের শেষ দিকে ভিয়েতনাম সরকার দেশের ট্রাক ব্যবস্থা ও রেল ব্যবস্থা আধুনিকীকরণ করার কাজ হাতে নেয়। তবে এখনও দেশের বেশিরভাগ পণ্য নদী ও খাল পথে বার্জের মাধ্যমে পরিবহন করা হয়। আন্তর্জাতিক পরিবহনের জন্য বন্দরগুলির মধ্যে হাইফং, ডা নং এবং হো চি মিন শহর উল্লেখযোগ্য। তবে এগুলির প্রায় সবগুলিতেই আধুনিক সরঞ্জামের অভাব রয়েছে। বর্তমানে ভিয়েতনামে মোট 2652 কিলোমিটার দীর্ঘ রেলপথ ও 17,295 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক পথ আছে। 17টি বেসামরিক বিমানবন্দর আছে, যার মধ্যে 3টি আন্তর্জাতিক। সংস্কৃতি, বিয়ে ও পরিবার ঐতিহ্যগতভাবে বাবা মারা সন্তানের বিয়ে ঠিক করতেন, কিন্তু এখন লোকেরা নিজেরাই বিয়ের আয়োজন করে। গড়ে পুরুষের 25 বছর বয়সে এবং মহিলারা 23 বছর বয়সে বিয়ে করে। সরকার পরিবার পরিকল্পনা নীতির মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং দেরিতে বিয়ে ও ছোট পরিবারের জন্য ভর্তুকি প্রদান করছে। ভিয়েতনামে পারিবারিক বন্ধন সুদৃঢ় হয় এবং পরিবারের সদস্যরা একে অপরকে সাহায্য করে। গ্রামীণ এলাকায় একান্নবর্তী পরিবার একই বাড়িতে বাস করে। অন্যদিকে শহরাঞ্চলে ছোট পরিবার আলাদাভাবে বাস করে। গড়ে প্রতি পরিবারে সদস্য সংখ্যা 6। খাদ্যাভ্যাস, ভাত ভিয়েতনামীয়দের প্রধান খাদ্য। ভাতের সাথে এক ধরনের মাছের গাজানো শুরুয়া, যার নাম নিওক মাম, ব্যবহার করা হয়। একই শুরুয়াতে অন্যান্য বিশেষ খাবার ডুবিয়ে খাওয়া হয়। আঞ্চলিক খাবার দাবারও সুপ্রচলিত। ভিয়েতনামীয়রা স্যুপ জাতীয় খাবার খেতে চামচ ব্যবহার করে এবং অন্যান্য খাবারের জন্য চপস্টিক্স ব্যবহার করে। সাধারণত টেবিলের মাঝখানে খাবার দেয়া থাকে এবং সেখানে থেকে লোকেরা নিজের নিজের ভাতের বাটিতে খাবার নিয়ে নেয়। ভিয়েতনামীয়রা খাবার সময় সবসময় ভাতের বাটি এক হাতে ধরে রাখে। পানীয়ের মধ্যে চা, কফি ও বিয়ার জনপ্রিয়, তবে এগুলি খাবারের পরে পরিবেশন করা হয়। সামাজিকীকরণ, ভিয়েতনামীয়রা সাধারণত সাক্ষাৎ ও বিদায়ের সময় করমর্দন করে থাকে। সম্মান দেখানোর জন্য করমর্দনে 2 হাত ব্যবহার এবং মাথা সামান্য ঝোঁকানোর রেওয়াজ আছে। গ্রামীণ এলাকায় বৃদ্ধ লোকেদের সামান্য মাথা ঝুঁকিয়ে সম্মান দেখানো হয়। মহিলারা সাধারণত করমর্দনের চেয়ে মাথা ঝোঁকাতে বেশি পছন্দ করে। ভিয়েতনামীয়দের নাম পারিবারিক নাম দিয়ে শুরু হয় এবং প্রদত্ত নামে শেষ হয়। লোকে একে অপরকে প্রদত্ত নামে ডেকে থাকে। তবে এর সাথে অনেক সময় পারিবারিক বা বয়সে ছোট বড় বোঝাতে বিভিন্ন শিরোনাম, যেমন বড় ভাই, দা ইত্যাদি জাতীয় শিরোনাম যোগ করা হয়। ভিয়েতনামীয়রা একে অপরকে এক্সিন চাও বলে প্রাথমিক সম্ভাষণ জানিয়ে থাকে, যা বাংলায় সালাম, আদাব বা নমস্কারের মতো। ভিয়েতনামীরা অতিথিপ্রায়ণ এবং অতিথিদের আসার আগে প্রস্তুতি নিতে পছন্দ করে। তাই নিমন্ত্রণ ছাড়া ভিয়েতনামী কারো বাসায় যাওয়া সাধারণত শোভন নয়। ভিয়েতনামীরা উপহার পেতে অপছন্দ করে না। ফুল, ধূপ বা চা সাধারণ উপহার হিসেবে প্রচলিত। ছোট ছেলে মেয়ে বা প্রবীণদের জন্য ছোট উপহার নিয়ে যাওয়া যায়। বিনোদন, ভিয়েতনামীয়রা ভলিবল, ফুটবল ইত্যাদি দলগত খেলা পছন্দ করে। ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাঁতার এবং টেনিসও জনপ্রিয় খেলা। শহরাঞ্চলে অনেকে জগিং, তাই চি চুয়ান নামে ছায়া মুষ্টিযুদ্ধ, যোগ ব্যায়াম ইত্যাদি করতে ভালোবাসে।